এইচএসসি ২৬ ব্যাচ ৭ই জুন এক্সাম। তাও বলেছে যে সকল বোর্ডে সেম প্রশ্নে পরীক্ষা হবে। তো এইবারে রেজাল্ট কি ভালো হবে নাকি খারাপও হইতে পারে, তার জন্য আমাদের কয়েকটা সার্ভে দেখা উচিত। তো লাস্ট মুহূর্তে তোমাদের কি করা উচিত সেটার বিষয়ে আজকে কথা বলবো। আমি জিৎ বিশ্বাস, ঢাকা মেডিকেল কলেজ মেডিওলজি কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর। 2018 সালে অভিন্ন প্রশ্নে পরীক্ষা হয়, অর্থাৎ সকল বোর্ডের প্রশ্ন সেম হয়েছিল এবং ওই টাইমে কিন্তু পাশের হার কমে গেছিল। মোটামুটি 58%-এর কাছাকাছি একটা পাশের হার ছিল এবং A+ পাইছিল মোটামুটি 30,000-এর কাছাকাছি। এইটা একটা রিজন। তো আমরা যদি এই জিনিসটা একটু দেখার চেষ্টা করি, তার সাথে সাথে আরেকবার মানে সকল বোর্ডের প্রশ্ন সেম হয়েছিল, সেইটা হচ্ছে 1996 সালে। 1996 সালে তখন বোর্ড ছিল মাত্র 5টা এবং সেই ক্ষেত্রে পাশের হার ছিল মোটামুটি 20-30%-এর কাছাকাছি। সো ওই সময় তো পাশের হার এমনিও কম ছিল, কিন্তু তুমি যদি চিন্তা করে দেখো, সার্ভেটা যদি দেখো, 1995 সালে যে পরিমাণ পাশের হার ছিল তার চাইতে কিন্তু কমে গেছিল পাশের হার। ঠিক তেমনই 2017 সালে যে পাশের হারটা ছিল, 2018 সালে যখন প্রত্যেকটা বোর্ডের প্রশ্ন সেম হয় তখন কিন্তু পাশের হার কমে গেছিল। তো 2025 সালের ব্যাচের তো তোমরা অবস্থা দেখছোই। সুতরাং এই ক্ষেত্রে একটা ধারণা করা যায় 2026 সালে যে পরীক্ষা হবে সেক্ষেত্রে পাশের হার কমার চান্স আছে। কিন্তু কেন? এই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে 2018 সালে যদি প্রশ্নটা দেখো, বোর্ডের প্রশ্ন পাশ করার জন্য ইজি, বাট আমাদের যে আশানুরূপ ফলাফল, যে নাম্বারটা দরকার, যে A+টা দরকার, অনেকে টার্গেট থেকে 193+ নাম্বার পায়, সেই জিনিসটা আসলে হয় নাই। এর কারণ কি? এর কারণ ফিজিক্স সেকেন্ড পেপারে প্রশ্ন কঠিন আসছে এবং একটা কমন সাবজেক্ট, রাইট, বাংলা, ইংলিশ, ICT, একটা কমন সাবজেক্টের কোশ্চেন কঠিন আসছে। এবং ওই টাইমে যে প্রশ্নটা হয়েছিল, 2018 সালের যে ক্যান্ডিডেটরা ছিল তারা কিন্তু ওইভাবে প্র্যাকটিস মোডে ছিল না। এখন তোমরা যেইভাবে যে ইন্টারমিডিয়েটে থাকা অবস্থায় ইঞ্জিনিয়ারিং লেভেলের প্রশ্ন সলভ করো, তারপরে অনেক ধরনের প্রশ্ন সলভ করো, সেই হাই স্ট্যান্ডার্ড প্রশ্ন কিন্তু তারা ওইভাবে সলভ করছিল না। তারা ভাবছিল গতানুগতিক এই জিনিসগুলো পড়া উচিত, এই জিনিসগুলো থেকে প্রশ্ন আসবে, সো আমরা এইগুলো পড়ে যাই। সো এইগুলো থেকে তারা কমন পাইছে, ঠিক আছে, কিন্তু মারাটা খাইছে ওইটা জায়গায়। দেখা গেল যে ফিজিক্স সেকেন্ড পেপারে দেখা গেছে এমন একটা প্রশ্ন দিছে যেটা উত্তর তারা মিলাইতে পারে না এবং ওই প্রশ্নটা তারা সবার আগে টাচ করছে। সো তোমাদের এখন স্ট্র্যাটেজিক্যালি আগাইতে হবে। 26 ব্যাচ, 25 ব্যাচের রেজাল্ট দেখে তোমরা একটা সতর্কবার্তা নিতে পারো। এবং যেহেতু বিগত কয়েক বছরে বিভিন্ন বোর্ডে আলাদা আলাদা প্রশ্ন আসছে, সো এই হিসেবে আমরা ধরে নিতে পারি তোমরা এইখানকার সেকেন্ড ব্যাচ। কারণ 2018 সালে একবার প্রশ্ন আসছিল, 1996 সালের কথাটা বাদ রাখলাম। কেন বাদ রাখতেছি? কারণ ওই টাইমের প্রশ্নের ক্যাটাগরি, ওই টাইপের প্রশ্নের যে মানবন্টন ওটা আলাদা ছিল। সো তোমাদের যে সৃজনশীল প্লাস MCQ এটা 2018 সালের সাথে মিলে যায়। তো তোমাদের এখন কি করা উচিত? প্যানিক করার কোনো দরকার নাই। এখানে তোমাদেরকে স্ট্র্যাটেজিক্যালি আগাইতে হবে। কি করতে হবে শোনো। ফার্স্ট অফ অল লেখার প্যাটার্ন শিখতে হবে, যে কোন সিকিউ কিভাবে আনসার করতে হয়। কারণ প্রত্যেকটা বোর্ডেরই প্রশ্ন সেম, এখন কোনো বোর্ডের প্রশ্ন আলাদা হবে না যে এই বোর্ডে প্রশ্ন কঠিন আসছে, এই বোর্ডে প্রশ্ন সহজ আসছে, সো যেই বোর্ডে প্রশ্ন কঠিন আসছে সেই বোর্ডটা মারা খাইলো, যে বোর্ডে প্রশ্ন সহজ আসছে সেই বোর্ডটা বেঁচে গেল। ব্যাপারটা এমন না। সো তোমাকে ধারণা নিয়ে যাইতে হবে যে প্রত্যেকটা জায়গা থেকে কমন কিছু কোশ্চেন আসবে, এগুলো তুমি আনসার করবাই। সাথে সাথে কিছু কঠিন কোশ্চেন আসতে পারে হাই স্ট্যান্ডার্ড, ওইগুলা তুমি পারলে ভালো, না পারলে ওই সিকিউটা স্কিপ করো না। তোমার হাতে 8টা সিকিউ আছে, লিখতে হবে 5টা। সো আগে তোমাকে জাস্টিফাই করতে হবে কোন কোন সিকিউগুলো তুমি পারো। এটা পরীক্ষার হলের স্ট্র্যাটেজি, বাট তার আগে থেকে তোমার প্রিপারেশনটা দরকার যে কিভাবে লিখতে হয়। বাংলা, ইংলিশ, ICT এই ক্ষেত্রে কিন্তু হাতের লেখাটা ফ্যাক্ট করে, সো হাতের লেখাটা একটু সুন্দর করাটা দরকার। আর সায়েন্সের সাবজেক্টের ক্ষেত্রে হাতের লেখা ভালো হইলে ভালো, না ভালো হইলেও আমার মতো খারাপ হইলেও কোনো সমস্যা নাই। তবে সায়েন্সের ক্ষেত্রে তোমার যে জিনিসটা দরকার, টেস্ট পেপার সলভ। অনেকে ওয়ান শট ক্লাসের পিছনে ছোট, অনেকে সাপ্লিমেন্ট কেনার পিছনে ছোট, বাট এখন আমি বলবো যেহেতু হাতে এখনো টাইম আছে, 2 মাস এনাফ টাইম বাবা, তুই টেস্ট পেপারটা সলভ কর। টেস্ট পেপার সলভ করলে কী হবে? বোর্ডের প্রশ্ন কারা করে? কলেজের টিচাররাই করে। কোন কলেজের টিচার?
যা তুমি যখন টেস্ট পেপার সলভ করতে যাবে বিভিন্ন কলেজের প্রশ্ন পাবা। সো দেখা গেল কোনো না কোনো কলেজের টিচার কিন্তু প্রশ্ন সলভ মানে বানাইতেছে বোর্ডের, তখন তোমার কি ঘটনাটা ঘটবে, টেস্ট পেপারের একটা কলেজও তুমি বাদ রাখবা না, প্রত্যেকটা কলেজের প্রশ্ন তুমি সলভ করবা। যখন তুমি সলভ করতে যাবা মোটামুটি 10 থেকে 12টা কলেজের কোশ্চেন যদি তুমি সলভ করো, তাহলে তুমি দেখতে পারবা বাকি কলেজের কোশ্চেনও প্রায় সেম প্যাটার্নে আগাইতেছে। সব কোশ্চেন কি সলভ করা লাগবে না, সবগুলা তুমি দেখবা টাইপ একই রকম। কি একই রকম? টাইপ একই রকম। যেমন দেখা গেলো একটা টাইপের ম্যাথ আছে, তো তুমি যখন ওই একটা টাইপের ম্যাথ করা শুরু করলা, একটা টাইপের ম্যাথ 2-3টা করলা, শেষ। বাকি এটা এইভাবে করতে হয়, শেষ। এটা এইভাবে করতে হয়। তুমি দেখবা প্যাটার্ন টাইপ রিপিট হচ্ছে। কিছু কিছু এক্সেপশন থাকবে, এর কারণে বলতেছি প্রত্যেকটা কলেজ সলভ করতে হবে, একটা কলেজও বাদ রাখা যাবে না। কিভাবে সলভ করবা, তুমি যখন দেখতেছো টাইপ একই রকম, এই ম্যাথটা তো এইভাবে করা যায়, ওইটা তুমি স্কিপ করো, বাট ওই টাইপের একটা বা 2টা ম্যাথ হইলেও অন্তত তোমাকে করতে হবে। এবং তোমাকে লেখার প্যাটার্ন শিখতে হবে, যে না এই সিকিউটা এইভাবে লিখতে হয়, ক নম্বর 1 লাইনে লিখতে হয়, খ নম্বর 2টা প্যারাতে করতে হয়, গ নম্বর মোটামুটি 1.5 পৃষ্ঠা বা তার বেশি লিখতে হয়। এইভাবে কিছু ওয়ে আছে, তোমাকে ওয়ে অফ থিঙ্কিংটা তুমি চিন্তা করো তুমি কীভাবে পরীক্ষাটা দিবা। এবং তার জন্য যদি তোমার আরও ভালো হয়, অনেকে ওয়ান শটের পিছনে ছুটে। ওয়ান শট ক্লাসগুলা একদিক থেকে ভালো আর একদিক থেকে খারাপ। কাদের ক্ষেত্রে ভালো? যারা আসলে ইহজীবনে পড়াশোনাই করে নাই, মারা খেয়ে গাছে উঠে বসে আছে, তাদের তো পাস করতে হবে, তাদের তো টার্গেট নাই যে A+ পাইতে হবে, একটা ভালো নাম্বার পাইতে হবে, তাই না? যদি কপালে লেগে যায় সে একটা ভালো নাম্বার ক্যারি করতে পারে ওয়ান শটের দোয়াই, ঠিক আছে। কিন্তু তোমার দরকার একটা নাম্বার পাওয়া। এই কারণে আমি বলবো তুমি টেস্ট পেপার ধরে ধরে পুরাটা সলভ করে ফেলো। আর আমাদের যে টেস্ট পেপার সলভ কোর্স আসতেছে, এইখানে কিভাবে বেস্ট নাম্বারটা পাওয়া যায় এইটা আমরা শেখাবো। এবং ওই যে বললাম, দেখবা আমরা যখন 2-3টা কোশ্চেন সলভ করাবো, দেখতে পারো ওই একই ধাঁচের কোশ্চেন বারবার রিপিট আসতেছে, ঠিক আছে। সো এখন তোমার টার্গেট হওয়া উচিত, যেহেতু তুমি সামনে মেডিকেল অ্যাডমিশন টেস্ট আছে, তোমাকে A+টা এনশিওর করতে হবে। সো GPA 5-এর টার্গেট করা উচিত। আর আমার যেটা মনে হয় HSC 26 ব্যাচ, এটা হচ্ছে একটা প্রেডিকশন, এটা নাও হইতে পারে, যে না মিলে তাও আমরা ধরতে পারবো, জাস্ট একটা ধারণা করা হচ্ছে। অনেকে কোচিংয়ের ভাইয়েরা বা যে কোনো জায়গায় তোমরা শুনতেছো হয়তো রেজাল্ট খারাপ হবে, বাট রেজাল্ট আমরা যেটা চিন্তা করতেছি হয়তো ওইভাবে হবে না, আনএক্সপেক্টেড রেজাল্ট পাবো আমরা। এই বছর আনএক্সপেক্টেড রেজাল্ট পাবো, এটা আমি বলে রাখলাম। কিন্তু মানে যারা একটু পড়াশোনা করছে, একটু স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করছে, এই যে লেখার প্যাটার্নটা শিখবা, তারপরে তুমি টেস্ট পেপারে প্রত্যেকটা কোশ্চেন সলভ করবা, এই 2টা কাজ যারা করছে তাদের রেজাল্ট খারাপ হবে না, এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি, ঠিক আছে। সো অনেকে ইনবক্সে মেসেজ দিছিল যে কিভাবে পড়বো, কেমনে কি করতে হয়, একটা ছোট গাইডলাইন দেন। জাস্ট তোমাকে 2টা জিনিস বললাম, একটা সার্ভে বলছি। সো সার্ভে নিয়ে তোমার চিন্তা করার কোনো দরকার নেই। তোমাদের রেজাল্ট খারাপ হোক ভালো হোক এটা তো তোমার দরকার, তোমার পার্সোনাল রেজাল্টটা কেমন হওয়া উচিত। তোমার পুরা বাংলাদেশের রেজাল্ট কী হবে এটা ডিপেন্ড করবে পুরো বাংলাদেশের শিক্ষার্থীরা কেমন পড়াশোনা করতেছে, তারা কি করতেছে তার উপরে ডিপেন্ড করতেছে। তো তুমি যদি ভালো পড়াশোনা করো তোমার রেজাল্ট তো ভালো হবেই, তাই না? সো তোমার টার্গেট লেখার প্যাটার্নটা শেখা, যেটা আমাদের টেস্ট পেপার সলভ করতে শেখাবো, রুটিন খুব শীঘ্রই পেয়ে যাবা। আর টেস্ট পেপারের প্রত্যেকটা কলেজের কোশ্চেন সলভ করা, কারণ এর আগের বার তোমরা দেখছো ঢাকা বোর্ডে যখন আলাদা আলাদা কোশ্চেন হইতো, ঢাকা বোর্ডে কিন্তু সিলেটের কোনো একটা কলেজের হুবহু কোশ্চেনটা তুলে দিছে, ঢাকা বোর্ড না রাজশাহী বোর্ড কোনো একটা বোর্ডে হবে, বাট তুলে দিছে হুবহু কোশ্চেন, সিলেটের একটা কলেজের পুরা কোশ্চেনটা তুলে দিছে। সো এইবারও কলেজের কোশ্চেন যে তুলবে না তা না, বাট তুমি প্যাটার্ন রিপিট পাও, কারণ কলেজের স্যাররাই তো কোশ্চেন করে। সো তাদের যে টেস্ট পরীক্ষায় প্রশ্ন হয়েছে, তাদের যে সাময়িক পরীক্ষায় কোশ্চেন হয়েছে, তারা তো ওইভাবেই পড়াশোনা করাইছে, তারাই তো বোর্ডের প্রশ্ন করবে। সো টেস্ট পেপারে প্রত্যেকটা প্রশ্ন সলভ করো, হাতের লেখা শিখো, হাতের লেখা একটু ভালো করার চেষ্টা করো। আর কিভাবে লিখতে হবে তার জন্য আমরা আসি, আমাদের ক্লাসগুলো ফলো করবা, চিন্তা নাই। বেস্ট অফ লাক। আর সবাই ভালো করে পড়াশোনা করো।